সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আদাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হাফেজ আতর হোসেন সাহেব, উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির মাওলানা তারিকুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, আদমদিঘি উপজেলা পরিষদের সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান ডাক্তার ইউনুস আলী সাহেব, উপজেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার গোলাম মোস্তফা সাহেব, আমাদের এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্ধান। গতকাল নির্বাচন হয়েছে, বারের মাত্র 12 ভোটের ব্যবধানে 349 ভোট আমি দেখলাম পেয়েছেন আমাদের ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই, জামাতের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এই করই গ্রামের বিভিন্ন পর্যায়ের মুরব্বী কিরাম, যুবক ভাইরা, সম্মানিত মায়েরা, সম্মানিত সচেতন করইবাসী, আপনাদের সবাইকে এই সন্ধ্যায় স্বাগত। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আমরা খুবই ভালো আছি, বাট আজকে আমরা 7 কিলোমিটার হেঁটেছি। আমার সাথে অনেকে দেখতে পাচ্ছি, যারা হেঁটেছেন তারা টের পাচ্ছেন কেমন আছেন। এখন এশার নামাজ পড়ে শুধু বেডে যাওয়াটা বাকি আর কি। সম্মানিত ভাইরা, উর্দুতে একটা চমৎকার কথা আছে, সফর খুবসুরত হাই মঞ্জিল সে ভি। অনেক সময় মঞ্জিলে পৌঁছে যাওয়ার চেয়ে মঞ্জিলের রাস্তাটাই সুন্দর হয়ে যায়। আমাদের মঞ্জিল নিঃসন্দেহে এই রাজনীতির আগামী নির্বাচনের মঞ্জিল। আমরা পার্লামেন্টে পৌঁছতে চাই, বাট এই পার্লামেন্টে পৌঁছতে গিয়ে যে যাত্রা শুরু করেছি, যে রাস্তায় হাঁটছি, যে মিছিল, মিটিং, সমাবেশ, উঠান বৈঠক, ডোর টু ডোর ক্যাম্পেইন, মানুষের সাথে মুসাফা, মানুষের সাথে চিন্তার বিনিময়, কথার বিনিময়, এই যে সফর, এই যে রাস্তা, পার্লামেন্টের মঞ্জিলে পৌঁছে যাওয়ার চেয়ে রাস্তাটাই অনেক বেশি সুন্দর। আল্লাহ যদি এই রাস্তায় এইভাবে মানুষের সাথে কথা বলার সুযোগ অব্যাহত রাখেন, মানুষের দরজার কাছে যাওয়ার সুযোগ কন্টিনিউ রাখেন, এত মানুষের সাথে আমরা মাসের পর মাস, দিনের পর দিন যদি মত বিনিময় করতে পারি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া কন্টিনিউ আদায় করব আমরা ইনশাআল্লাহ। সম্মানিত করইবাসী, ডেমোক্রেসিতে, গণতন্ত্রে ভিন্ন ভিন্ন মত থাকবে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে। আপনার চিন্তার চেয়ে আমার চিন্তা ভিন্ন বলেই, আপনার মতের চেয়ে আমার মত ভিন্ন বলেই, আপনার দৃষ্টিভঙ্গির চেয়ে আমার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট বলেই এতগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে। যদি চিন্তার ভিন্নতা না থাকতো, দৃষ্টিভঙ্গির ভিন্নতা না থাকতো, মতের ভিন্নতা না থাকতো, বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল থাকতো না, নির্বাচনেরও কোনো প্রয়োজন হতো না, সিলমারারও কোনো প্রয়োজন হতো না। নির্বাচন তো এই কারণেই, সিলমারার প্রশ্ন তো এই কারণেই, অনেকগুলো চয়েস থাকবে, অনেকগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো আমাদের সামনে সুযোগ থাকবে। আমাদের নাগরিকরা, প্রত্যেকজন নাগরিকের বক্তব্য শুনবেন, প্রত্যেকজন প্রার্থীর কথা শুনবেন, প্রত্যেকটি দলের আদর্শের কথা শুনবেন, প্রত্যেকটি দলের মত বিনিময় শুনবেন। তারপরে ভোটের দিন নাগরিকরা কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেবেন, হুইচ ওয়ান ইজ বেটার, আমার জন্য কে ভালো, আমার এলাকার জন্য কে ভালো, আমার সংসদীয় আসনের জন্য কে ভালো, সেই সিদ্ধান্ত গ্রহণ করবে নাগরিকরা ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা বারবার বলেছি, এখানে আওয়ামী লীগের ভাইরাও আছেন, আপনাদেরকে আমরা বারবার একটা অনুরোধ করেছিলাম,
রাস্তায়, মিছিলে, মিটিংয়ে গণতন্ত্র এভাবে চলতে পারে না, একপাক্ষিক কোনো খেলা চলতে পারে না। আমি জানতে চাই এখানে যে ভাইয়েরা এসেছেন, গত 3টি টার্ম 15 বছর 2014, 2018, 2024 আপনারা কি এমন কোন মত বিনিময়ে বসার সৌভাগ্য পেয়েছেন? কিছুদিন আগে এখানে মুহিত ভাই সমাবেশ করেছে, তার দলের কথা বলেছে, আদর্শের কথা বলেছে। আজকে আমরা বলছি, আরেকদিন আরেকটা দল এসে বলবে, তারপরের দিন আরেকটা দল এসে বলবে। এটাই গণতন্ত্র, এটাই চিন্তা, এটাই রাষ্ট্রীয় নিয়মতন্ত্র। প্রত্যেকটি দল তার বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করবে। গত 15টি বছর এমন কোন সুযোগ ছিল ভাইরা? গত 15 বছরে কি এমন মন সাজাতে পারতেন আপনারা? আপনারাও এখানে পুষতে পারতেন না, আমিও এ পর্যন্ত আসতে পারতাম না ভাইরা। আমাদেরকে অনেকে বলে তোমরা কি জিততে পারবে? আমরা তো বলেছি অলরেডি জিতে গেছি আলহামদুলিল্লাহ। এই যে মন সাজিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পারস্পরিক আমরা আলাপ আলোচনা করছি, মত বিনিময় করছি, নাগরিকদের কাছে গিয়ে দেশের কথা বলছি, দেশের সমস্যার কথা বলছি, দেশের সম্ভাবনার কথা বলছি, আগামী দিনের পরিকল্পনার কথা বলছি। আমরা তো মনে করি একটি বড় যুদ্ধক্ষেত্র থেকে রক্ষা পেয়ে আমরা গণতন্ত্রের পথে সবাই জিতে গেছি আলহামদুলিল্লাহ। নির্বাচনে সবাই জিতবে না। একজন রাজনৈতিক নেতার নির্বাচনের মাঠে যেমন ফুলের মালা পরার স্বপ্ন থাকা উচিত, আবার পরাজয়ের ব্যথা সহ্য করারও হিম্মত থাকা উচিত। আমরা দৃঢ়তার সাথে বলবো, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচনের ফলাফলে সবাই জিতবে না। আল্লাহ যদি আমাদেরকে এই এলাকার জন্য নিয়ন্ত্রণ দেয়, এই এলাকার মানুষ যদি আমাদেরকে সাপোর্ট দেয়, অপরাপর সকল দলকে সাথে নিয়ে, সকল নেতৃত্বকে সাথে নিয়ে এই রাষ্ট্র, এই এলাকাকে পুনর্গঠনের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি এলাকার লোকজন মনে করে আমরা অযোগ্য, আমরা অথর্ব, আমাদের কোয়ালিটি নেই, আমরা এই এলাকাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এই এলাকাকে পরিচালিত করতে পারবো না, আমাদের প্রার্থী দুর্বল প্রার্থী, তার পড়াশোনা, তার ক্যারেক্টার, তার কাজ, তার চিন্তাধারা আমাদের সাথে হয়তো যায় না, জনগণ যদি মনে করে আমরা যদি নির্বাচনের মাঠে পরাজিত হই, পরের দিন থেকে আরো বেশি উন্নত চরিত্র অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের দিন থেকে আরো বেশি সামাজিক মানুষ হওয়ার চেষ্টা করব। আমরা মনে করব এখনো আমাদের অনুপম চরিত্র হয়নি, এখনো আমরা সামাজিক কাজ বেশি করতে পারিনি, এখনো আমরা মানুষের সাথে সম্পর্ক উন্নত করতে পারিনি। যদি পরাজিত হই, পরের দিন থেকে আমরা আবার কাজে নেমে যাব ভাইরা ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা বলার চেষ্টা করছি এই 54 বছরের রাজনীতিতে, আমার দেশের বয়স 54 বছর, এই 54 বছরে আপনারা যদি বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন, আমাদের নতুন কোনো দাবি নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 54 বছরের শাসন নিয়ে আপনারা সন্তুষ্ট? অনেকে মনে মনে বলছেন সন্তুষ্ট, তাহলে আমাদের কোনো দাবি নেই। আমি প্রশ্ন করতে চাই, এলজিডির ওয়েবসাইট আপনারা সার্চ দিন, এলজিডির তথ্য মতে বাংলাদেশের মাত্র 56% রাস্তা পাকা হয়েছে। এটা আমার বক্তব্য নয়, সরকারের বক্তব্য। মানে আমার দেশের বয়স 54 বছর, 54 বছরে একাধিক সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, মাত্র 56% রাস্তা 54 বছরে পাকা হয়েছে। তাহলে কি ভাইরা বাকি 44% রাস্তা পাকা করার জন্য আমাদেরকে কি আরো 42 বছর অপেক্ষা করতে হবে? এই মিটিং এর মধ্যে যারা এসেছেন, এই বাজারের মধ্যে যারা আছেন, এই মাইকের সাউন্ড যারা শুনছেন, এই মুহূর্তে যদি অসুস্থ হন, আপনি কি মনে করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আপনি কোনো উন্নত চিকিৎসা পাবেন? আপনি এক্সরে মেশিন কাজ করে, আলট্রা মেশিন কাজ করে, আপনি প্রাইভেট ক্লিনিকে গেলে উন্নত চিকিৎসা পাবেন। সরকারি ক্লিনিকে, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আপনাকে এই মুহূর্তে আরএমও ছাড়া কারো ডক্টরও খুঁজে পাবেন না। ভাইরা,
আমরা বলি আমাদের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। 54 বছরেও আমরা উপজেলা লেভেলে সরকারি স্বাস্থ্য সেবাকে স্মার্ট করতে পারিনি। আমরা কেবল বক্তব্যে বিবৃতিতে স্মার্ট হয়েছি, বাট ইন এ ট্রু সেন্স সত্যিকার অর্থে আমরা সত্যিকারের সুস্বাস্থ্য উন্নত স্বাস্থ্য সেবা আজ তো 54 বছরেও নির্মাণ করতে পারিনি আমরা। আমার ভাইরা, এই এলাকার যুবকরা, শত শত যুবক আজকে প্রবাসে গিয়ে কাজ করছে। আমার দেশের সরকার মন্ত্রণালয় খুলে বসেছে, মন্ত্রণালয়ের নাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মন্ত্রী মাঝে মাঝে বক্তব্য দেয় আমরা 1 কোটি রেমিটেন্স যোদ্ধা তৈরি করেছি। মিথ্যে কথা। সরকারি হিসাবে 1 কোটি, বেসরকারি হিসাবে প্রায় 3 কোটি যুবক বাংলাদেশ থেকে আজকে বিদেশে গিয়ে কাজ করছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিদেশে গিয়ে কাজ করা তো খুবই ভাগ্যের ব্যাপার, কি বলেন ভাইরা? খুবই ভালো একটা ব্যাপার। আমরা তো বলি এই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের, বাংলাদেশের নাগরিকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। তারা 20 কোটি নাগরিকদের কাজের ব্যবস্থা করতে পারেনি বলেই বাবা মাকে ফেলে, সন্তান সন্ততি ফেলে, স্ত্রীকে ফেলে যৌবনের সেরা সময়ে 1000 কিলোমিটার দূরে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হচ্ছে 3 কোটি যুবককে। যদি আমরা কাজের ব্যবস্থা করতে পারতাম, কলকারখানা করতে পারতাম, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, যে পরিমাণ বেতন তারা বিদেশে পায় তার অর্ধেক বেতন পেলেও একজন যুবক বিদেশ গিয়ে কাজ করতো না ভাইরা। আমরা এত প্রবাসীদের জন্য এদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। প্রতি বছর 6.5 লক্ষ কর্মক্ষম যুবক বের হয়, কিন্তু প্রতি বছর মাত্র 54,000 জব আমরা তৈরি করতে পারি। এখনো প্রতি বছর 6 লক্ষ জব তৈরি করার মতো সরকার আমরা এখনো তৈরি করতে পারিনি ভাইরা। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যখন ভূমি অফিসে যান তখন তো খুবই চমৎকার সেবা পান, কি কোন ভাইরা? আপনাদের গেলে তো 1 কাপ চা অফার করে, চা খান, কাজ করে নেন। আমি তো বলি ভূমি অফিসে বসে রেখেছি জমিদারদের, আর আমরা ওই জমিদারদের মনে হয় জমি বর্গা নিছে। আমরা জমির মালিক ওই ভূমি অফিসাররা। যদি দয়া করে খাজনা খারিজ করে তাহলে হয়। আপনারা, আমার এলাকাতে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনারা জানেন আমি জীবনে যতবার ভূমি অফিসারকে বকাঝকা করছি, আমি জীবনে এত কাউকে বকাঝকা করি নাই। আপনার কোন একটা খতিয়ানের মধ্যে যদি 3 একর জমি থাকে 14 গোষ্ঠীর, আমার দাদারা 3 ভাই 4 ভাই, তাদের প্রত্যেকের জমি যদি ওই খতিয়ানের মধ্যে থাকে, সবগুলা খতিয়ানের জমি ধরে ধরে নাকি খাজনা দিতে হবে। নিচ্ছে কিনা আপনাদের এখানে? আবার যদি পিছন দরজা দিয়ে 5,000 টাকা দেন তাহলে নিজেরটা খারিজ হয়ে যায়। আবার ভাইরা, আমরা তো বলি আল্লাহ যদি আমাদেরকে দেশের নিয়ন্ত্রণ দেয়, এই জমিদারি বন্ধ করবো আমরা ইনশাআল্লাহ। ভাইরা, রাষ্ট্র কিছু দোকান খুলেছে। এই রাষ্ট্র একটা দোকানের নাম দুদক। দুদকের কাজ কি ভাই? দুদকের কাজ দুর্নীতি কমিয়ে দেওয়া, দুর্নীতি দমন কমিশন। আমি জানতে চাই করলবাসীর কাছে, এই দুদকের মধ্য দিয়ে কোন দুর্নীতি কি বাংলাদেশে কমেছে? এরা বেতন নাই, গাড়ি নাই, বাড়ি নাই, অফিস নাই, এসি ব্যবহার করে কোটি কোটি টাকা রাষ্ট্রের ট্যাক্সের টাকা থেকে বেতন নাই, কিন্তু এদের মধ্য দিয়ে 1 টাকার দুর্নীতি বাংলাদেশে কমে নাই। আর একটা দোকানের নাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনারা কি মনে করেন এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্য দিয়ে আমার এলাকায় কি কোনো মাদক কমেছে? বরং এদের মাদক কারবারিদের সাথে সম্পর্ক এদেরই বেশি আছে। ভাইরা, আল্লাহ যদি, আমি বলি, আমি জানি না এই বক্তব্য কোথায় গিয়ে পৌঁছবে, এই বক্তব্যের পরিণতি কি হবে। আমরা বলি রাষ্ট্রের এই দোকান আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। যদি আল্লাহর ভয় জাগিয়ে দেওয়া যায়, স্রষ্টার ভয় নাগরিকদের জীবনে প্রথিত করে দেওয়া যায়, কোন দুদক ছাড়াই দুর্নীতি কমে যাবে ইনশাআল্লাহ। কোন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াই মাদক কমিয়ে ফেলা সম্ভব। আমার দেশে
দুদককে বেতন দেওয়া যায়, মাদক নিয়ন্ত্রণকে বেতন দেওয়া যায়, চিকিৎসা করে না ডক্টরদের বেতন দেওয়া যায়, ইউনিভার্সিটি কলেজের টিচারদের বেতন দেওয়া যায়, জজদের বেতন দেওয়া যায়, কেবলমাত্র বেতন দেওয়া যায় না মসজিদ আর মন্দিরকে। আমার দেশে মাত্র 3.5 লাখ মসজিদ, মাত্র 50,000 মন্দির। এই মসজিদ মন্দিরকে 54 বছরেও আমরা সরকারিকরণ করতে পারিনি। এই মসজিদের বিদ্যুৎ বিল হয় কোটার টাকা দিয়ে। মসজিদের ইমাম মানবতার জীবন যাপন করে, কেবলমাত্র দুদকের কর্মকর্তাদের, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের, মন্ত্রী এমপিদের টাকা লাগে, কেবলমাত্র হুজুরদের কোনো টাকা লাগে না, তাদের কোনো খাবারও লাগে না, পোশাকও লাগে না। আমার ভাইয়েরা, আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলতে চাই, বাংলাদেশের সকল মসজিদ এবং মন্দিরকে সরকারিকরণ করতে হবে। রাষ্ট্র অনেক টাকা লুটপাট করে। এক ইসলামী ব্যাংক থেকে 83,000 কোটি টাকা লুট করেছে মাত্র 5 বছরে। আমরা তো বলি শুধু ইসলামী ব্যাংকের টাকা বিদেশ থেকে ফেরত নিয়ে আসলে প্রতি বস্তা ইউরিয়া 550 টাকা ভর্তুকি দেওয়া সম্ভব। ভাইরা, আমি বলি আমার দেশের কৃষকরা যদি সত্যিকার অর্থে তাদের পরিণতি জানতো, তারা বিদ্রোহ করত, যেমন বিদ্রোহ করেছিল ব্রিটিশ আমলে কৃষকরা। আপনারা জানেন, ব্রিটিশ আমলে আমার দেশের কৃষকরা একবার বিদ্রোহ করে ব্রিটিশকে জানিয়ে দিয়েছিল, তোমরা ইংল্যান্ড থেকে কর্মচারী নিয়ে এসে চাষাবাদ করো, আমরা আর চাষাবাদ করব না, কারণ তোমরা আমাদের উপরে চিরস্থায়ী বন্দোবস্ত চাপিয়ে দিয়েছো। তোমরা আমাদের উৎপাদন করে নাও কিন্তু মূল্য দাও না, আমরা গুলি খাবো কিন্তু উৎপাদন করব না। ব্রিটিশরা গুলি করেছিল, আমার দেশে অনেক কৃষক শহীদ হয়ে গিয়েছিল, তবুও ব্রিটিশদের আনুগত্য করে নাই। আজকের কৃষকরা সত্যিকার অর্থে যদি তাদের আয় ব্যয় হিসাব করত, তারাও বিদ্রোহ করত। আমার সামনে অনেক কৃষক, আপনারা বলুন তো ভাই, সারা বছরে যে পরিমাণ উৎপাদনের পিছনে আপনি সময় দেন, আপনার 1 বিঘা জমিতে আপনি যে পরিমাণ পরিশ্রম করেন, যে পরিমাণ সার ওষুধ কিনেন, বীজ কিনেন, দিন শেষে আপনি যদি আপনার বেতন বাবদ প্রতিদিন 500 টাকা কেটে রাখেন, বছর শেষে যে পরিমাণ ফসল বিক্রি করেন, তাতে কি আপনি লস প্রজেক্টে আছেন না লাভে আছেন? আমরা লসটা বুঝতে পারি না, কারণ গায়ে গতরে নিজেরা খাটি, নিজের বেতন নিজেকে দিতে হয় না। আপনার বেতনটা যদি আপনি কেটে নেন, হিসাব করে দেখবেন প্রতি বিঘাতে আপনি যে শ্রম দিচ্ছেন, যে পরিমাণ ওষুধ দিচ্ছেন, যে পরিমাণ বীজ লাগাচ্ছেন, যে পরিমাণ খরচ করছেন, বছর শেষে বিঘা প্রতি 15-20 হাজার টাকা লস পড়ে। আমি তো বলি, যদি কৃষকরা বিদ্রোহ করত, উৎপাদন বন্ধ করত, ঢাকা শহরে বসে থাকা অনেক মন্ত্রী এমপির কোট প্যান্ট খুলে যেত। ভাইরা, কৃষকদের ব্যবহার করে কোটি কোটি টাকা লুটপাট করছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। আমি বলি, কড়াইবাসী, আপনি নেতৃত্ব দিলে প্রবলেম নেই, আমি নেতৃত্ব দিলেও প্রবলেম নেই, কিন্তু দুর্নীতির এই সিস্টেম, লুটপাটের এই সিস্টেম অক্ষুণ্ণ রেখে আপনি নেতৃত্ব দিলেও ব্যর্থ হবেন, আমি নেতৃত্ব দিলেও ব্যর্থ হব। আমরা সকল রাজনৈতিক দল, শিক্ষিত মানুষ, বোদ্ধা মানুষ, সাধারণ নাগরিকদেরকে সতর্ক করার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, রাষ্ট্রের সংস্কার করতে হবে, দুর্নীতির ফিল্টার বন্ধ করতে হবে, লুটপাটের এই সিস্টেম বন্ধ করতে হবে। যদি এই রাষ্ট্রের সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম নির্মাণ করতে পারি, আপনি নেতৃত্ব দিলেও চলবে, আমি নেতৃত্ব দিলেও চলবে। আমরা বলি, ভাইরা, এই রাষ্ট্রের প্রতিটি বগি অনেক দূরে চলে গিয়েছে। এই বাংলাদেশ নামক ট্রেনের অর্থনীতির বগি লাইনচ্যুত হয়েছে, শিক্ষার বগি লাইনচ্যুত হয়েছে, স্বাস্থ্যের বগি লাইনচ্যুত হয়েছে, নিরাপত্তার বগি লাইনচ্যুত হয়েছে, নারীদের মর্যাদার বগি লাইনচ্যুত হয়েছে, কৃষকদের বগি লাইনচ্যুত হয়েছে, কর্মসংস্থানের বগি লাইনচ্যুত হয়েছে, ফরেন পলিসি লাইনচ্যুত হয়েছে। আমরা বলি বাংলাদেশের নাগরিকদেরকে, এই দেশটাকে পুনর্গঠন করার প্রশ্নে লাইনচ্যুত বগিগুলোকে লাইনে তুলে দেওয়ার জন্য বাংলাদেশটাকে 10 বছরের জন্য আমাদের কাছে আমানত দিবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা লাইনচ্যুত
রোগীকে লাইনের মধ্যে তুলে দিব ইনশাআল্লাহ। যদি আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ঠিক করতে পারি, প্রশাসন ঠিক করতে পারি, পুলিশ ঠিক করতে পারি, এসিল্যান্ড ঠিক করতে পারি, ভূমি ব্যবস্থাপনা ঠিক করতে পারি, নাগরিক নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত পুনর্গঠন করতে পারি, ইনশাআল্লাহ যারাই নেতৃত্ব দিবে এই দেশটা চমৎকার চলবে ইনশাআল্লাহ। আমি করইবাসীর কাছে জানতে চাই, 54 বছর পরে আমি প্রশ্ন তুলেছিলাম, আপনারা কি এই দেশের আমার সাথে কি একমত? এই দেশের প্রত্যেকটা বগি লাইনচ্যুত হয়েছে, আপনারা একমত কিনা ভাইরা? এই দেশটা কি পুনর্গঠন করার প্রয়োজন আছে? এই দেশটা কি ঠিক করার প্রয়োজন আছে? আমাদেরকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, আমাদেরকে ভোট দিলে জান্নাত জাহান্নামের ফায়সালা করে নেই। নিজের জান্নাতের ঠিকানা কোথায় প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রতি মুহূর্তে আমি জানি না আমি জান্নাতে যাব কিনা, আমি কাকে টিকিট দিব ভাই? টিকিট দেওয়ার সাধ্য আমার নেই। ঠিক বাংলাদেশকে ঠিকঠাক পরিচালনার জন্য আপনারা সমর্থন দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের খাদ্যনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতিকে ঠিক করার জন্য আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে বলে তোমরা কি দেশ চালাতে পারবে? আমরা তো বলি ভাই, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার আগে আমরা জানিয়ে দিয়েছি আমাদের সক্ষমতা। পৃথিবীর সেরা ব্যাংক ইসলামী ব্যাংক তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আমরা তাম দুনিয়া স্বীকার করে পৃথিবীর অন্যতম সেরা অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থাপনা তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। মাত্র 5 থেকে 7 বছর আমাদের হাত থেকে সরে গিয়েছিল, 83,000 কোটি টাকা লুট করেছে। আপনাদের টাকা, আমাদের টাকা না, এটা আপনাদের টাকা। ইসলামী ব্যাংক কি আমার বাপের টাকা আছে একাই? আপনাদের টাকা, নাগরিকদের টাকা। মাত্র 7 বছর আমাদের নিয়ন্ত্রণ ছিল না, লুটপাট করে নিয়ে চলে গেছে। কিছুদিন আগে ইসলামী ব্যাংকে গেলে আপনারা চেক ভাঙাতে পারেননি, ঠিক কিনা ভাই? আল্লাহর মেহেরবানিতে এখন যান, আবার ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রশাসন চালানোর মতো যোগ্য লোক তৈরি করেছি। আপনার এখানে অ্যাডভোকেট সাইফুল সাহেব আছে, আমি ঘোষণা করলাম ওনার পক্ষ থেকে, এই করয়ের মানুষ, আদমদিঘির মানুষ টাকা থাকলে ওনাকে দিবেন, যদি টাকা না থাকে তবু আইনি সহায়তা আমাদের একদল সৎ দক্ষ আইনজীবীরা দিয়ে দিবে ইনশাআল্লাহ। কি সাইফুল ভাই দাঁড়িয়ে যান? ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ? আমি আপনাদের বলে গেলাম, টাকা থাকলেও যাবেন, টাকা না থাকলেও যাবেন, আমরা আপনাদেরকে সেবা দিব ইনশাআল্লাহ। শুধু এক সাইফুল ইসলাম না, শত শত হাজার হাজার আইনজীবী তৈরি করেছি আমরা, হাজার হাজার বিসিএস ক্যাডার তৈরি করেছি, পুলিশ অফিসার তৈরি করেছি, বিচারক তৈরি করেছি। আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনন্য অবদান রেখেছি, ইবনে সিনা তৈরি করেছি। প্রতিটি জেলা শহর, উপজেলা শহরে আমরা স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়েছি। আমরা ডক্টরেট ডিগ্রিধারী বিদেশের পিএইচডি ডিগ্রিধারী অফিসার তৈরি করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তৈরি করেছি, বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, প্রাইভেট অনেক ইনস্টিটিউট তৈরি করেছি। যদি একবার আমরা এই রাষ্ট্রটাকে পুনর্গঠনের সুযোগ পাই, এই বাংলাদেশকে আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে তুলব ইনশাআল্লাহ। আমরা বলি, কিছু ভাইয়েরা ইদানিং আমাদেরকে সহ্যই করতে পারছেন না। আমরা বলি, আমাদেরকে বলেন রাজাকার। আমার বয়স 38 বছর এখন, আমিও নাকি রাজাকার। ওকে, আমি রাজাকার হলে কি 2025 সালে এসে রাজাকার হয়ে গেছি? যখন আপনার সাথে আমাদের জোট ছিল তখন রাজাকার ছিলাম না? যখন আপনাদের মঞ্চে গিয়ে আমাদের থানা নিয়ে বক্তব্য দিয়েছিল তখন উনি রাজাকার ছিল না? যখন আমরা ভোট দিছি তখন রাজাকার ছিলাম না? একসাথে মিছিল করেছি তখন ছিলাম না? আশ্চর্য কথা, আপনার সাথে থাকলে আমরা আল্লাহর ওলি, সাথে না থাকলে ইবলিস হয়ে গেছি। এটা তো ঠিক না ভাই, ফেয়ার পলিটিক্স না। আমি আপনাদেরকে বলি, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন দল থাকবে। এক দল দিয়ে কি গণতন্ত্র হবে ভাই? পার্লামেন্টে কি এক দল গেলেই হয়ে যাবে? পার্লামেন্টে এক দল একক সংখ্যা গরিষ্ঠতা পেলে কি হয় আপনারা দেখেছেন, লাস্ট 15টা বছর দেখেছেন। আমি একটি তথ্য শেয়ার করে বিদায় নিচ্ছি। কেয়ারটেকার সিস্টেম
2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল কেয়ারটেকারের মধ্য দিয়ে। আওয়ামী লীগের কোন নেতা কি দাবি করেছিল যে কেয়ারটেকার বাতিল করতে হবে? পার্লামেন্টে কি কোনোদিন কোনো আলোচনা হয়েছিল? কেবল সংখ্যা গরিষ্ঠতার স্রোতে একদিনে আদালতের কাঁধে বন্দুক রেখে কেয়ারটেকার সিস্টেম বাতিল করে দেওয়া হয়েছে। আমরা বলি পার্লামেন্টে একটা সরকারি দল যেমন থাকা উচিত, একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। কি বলেন ভাইরা? সরকার দেশের কল্যাণে কাজ করবে। যদি সরকার কোনো ভুল করতে যায়, অপোজিশন সেই ভুলকে শুধরে দিবে। এটাই ডেমোক্রেসি। বাংলাদেশের 300 আসনে কি জিতে যাবেন নাকি আপনারা? ভাইরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, এই এলাকা থেকে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আপনাদের কি মনে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের জন্য কথা বলতে পারবো আমরা ইনশাআল্লাহ? বাংলাদেশের জন্য কথা বলতে পারবো ইনশাআল্লাহ? স্পিকারের সামনে কথা বলতে পারবো? আমি করইবাসী, আমি খুব অভিভূত হয়েছি। এই করই অনেক সমৃদ্ধ গ্রাম। এই করইয়ের মাদ্রাসা ভীষণ ভালো লেগেছে। আমার এখানে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাই স্কুলটা দেখে আমার একটু কষ্ট লেগেছে যে এই 54 বছর পরেও এইরকম একটা একাডেমিক ভবন আমি খুব বেশি দেখি না এটা। তো আপনাদেরকে একটা তথ্য জানাই, এই সরকার, ডক্টর ইউনূস সরকার একটা প্রকল্প হাতে নিয়েছে, বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। শুধুমাত্র বগুড়ার জন্য, অন্য কোনো জেলা কানেক্টেড না। তার মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন আবার বাদ। আইনে সিটি কর্পোরেশন, আইনে সিটি কর্পোরেশন মোটামুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বগুড়ার 11টি উপজেলায় একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর নাম বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পে মসজিদ, এই প্রকল্পে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসার বিল্ডিং হবে। এই প্রকল্পের বরাদ্দ মাত্র 5,000 কোটি টাকা। আমি হিসাব করে দেখেছি, আদমদিঘি উপজেলার জন্য 450 কোটি টাকা জনসংখ্যার বিচারে বরাদ্দ হয়। 450 কোটি টাকার কাজ করলে আদমদিঘিতে মোটামুটি কাজ কি থাকবে ভাইয়া? আপনারা দোয়া করবেন। চয়েস ইজ ইয়োর্স। এখন আপনাদের চয়েস, আপনারা কাকে সিল দিবেন। আমি করইবাসীকে অনুরোধ করি, এই মহল্লাবাসীকে, একবার এই দেশটা বিভিন্ন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন, একবার কি আমাদেরকে সুযোগ দেওয়া যায়? এখানে বিভিন্ন দলের ভাইরা আছেন, বিএনপি ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, দল করেন এমন ভাইরা আছেন, দল করেন না এমন ভাইরা আছেন, মুসলিম ভাইরা আছেন, সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছেন, মায়েরা আছেন, আমার চাচার বয়সী, পিতার বয়সী, আমার দাদার বয়সী, আমার বয়সী যুবকরা আছেন। প্রত্যেককে অনুরোধ করি, একটিবার আমাদের প্রতি আপনারা বিশ্বাস স্থাপন করবেন ইনশাআল্লাহ। আমি সকল বৈঠকে বলি, এই মাটি আপনাদের, এই বাগানটা আপনাদের, এই আদমদিঘি আপনাদের, দুপচাচিয়া আপনাদের। একটি বাগান পরিচালনার জন্য একজন মালি লাগে, একজন কর্মচারী লাগে। আমি আপনাদের এই বাগানের 5 বছরের জন্য কর্মচারী হিসাবে চাকরি চাই। দেবেন কি দয়া করে ইনশাআল্লাহ? আমি কি জানতে চাই ইনসাফের মার্কা, আদমদিঘির মার্কা, করইবাসীর মার্কা, ইনসাফের মার্কা, নারীদের মার্কা, যুবকদের মার্কা, করইবাসীর মার্কা। সবাইকে আসন্ন নির্বাচনে করইবাসীকে, এই কুন্দগ্রামবাসীকে, এই 5 নম্বর ওয়ার্ডবাসীকে দাঁড়িপাল্লা মার্কায় আপনার পরিবারের, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা, চাচি, খালা, চাচা, ভাই, দাদা, সকলের কাছে বিনীতভাবে দাঁড়িপাল্লা মার্কায় একটি সিল প্রত্যাশা করে আপনাদের সবাইকে এই চমৎকার আয়োজনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, করইবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ভাইদের প্রতি আদাব।